সবাইকে আরো একবার স্বাগত। ভূগোল বিষয় নিয়ে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমি অনিল কুমার দাস। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আলোচনা করব, সেটা হচ্ছে ক্ষয়চক্র। বিভিন্ন প্রাণীদের যেমন একটা জীবন চক্র রয়েছে, যে জন্ম, তারপর বড় হবে, যৌবন, পরিণত, বার্ধক্য, মৃত্যু। ঠিক একই রকম ভাবে প্রাণীদের যেমন জীবন চক্র আছে, ভূমিরূপেরও নাকি একই রকম ভাবে তার সৃষ্টি থেকে বিবর্তন একটা চক্রাকারে আবর্তিত হয়। এই সম্পর্কে প্রথম ধারণা বা মডেল প্রকাশ করেছিলেন উইলিয়াম মরিস ডেভিস 1899 সালে। তার লেখা জিওগ্রাফিক্যাল অ্যাসেজ গ্রন্থে তিনি প্রথম ক্ষয়চক্রের ধারণা দেন। তার মতে ভূমিরূপের সৃষ্টি থেকে বিনাশ একটি চক্রাকারে আবর্তিত হয়, একেই হচ্ছে ক্ষয়চক্র বলা হয়। অর্থাৎ কোনো একটা ভূমিরূপ প্রাথমিক অবস্থায় সেটা সমুদ্র তলের উচ্চতায় অবস্থান করে। বিভিন্ন প্রকার অন্তর্জাত প্রক্রিয়ায় ভূমির উত্থান হবে। এই উত্থিত ভূমিরূপের উপর কয়েকটা বহির্জাত প্রক্রিয়া কাজ শুরু করবে। প্রথমে বেশি পরিমাণ কার্য চলবে, যাকে বলা হবে যৌবন অবস্থা। কাজের পরিমাণ কিছুটা হ্রাস পাবে, এটাকে বলা হবে পরিণত অবস্থা। এবং সর্বশেষ অবস্থা, যেটাকে বলা হচ্ছে বার্ধক্য অবস্থা, যেখানে খুব দুর্বলভাবে কার্য চলবে। এইভাবে তিনটি পর্যায়ের মধ্য দিয়ে উত্থিত ভূমিরূপ পুনরায় সমুদ্রতলের উচ্চতায় উপনীত হবে। এটাকেই বলা হচ্ছে ক্ষয়চক্র। ক্ষয়চক্রকে কয়েকটি বিষয় নিয়ন্ত্রণ করে। ডেভিসের মতে landscape is the function of structure, process and stage. অর্থাৎ কোনো একটা অঞ্চলের ভূমিরূপ সেখানকার গঠন বা স্ট্রাকচার, প্রসেস বা পদ্ধতি এবং স্টেজ বা পর্যায়ের ফলশ্রুতি বা ফলস্বরূপ সেই ভূমিরূপটা অবস্থান করে আছে। স্ট্রাকচার বলতে কি? স্ট্রাকচার বলতে কোনো একটা অঞ্চলের শিলার যে প্রকৃতি, তার কাঠিন্য, ওই অঞ্চলে চ্যুতি বা ফাটল আছে কিনা, ভাঁজ, প্রবেশ্যতা, এই বিষয়গুলোকে বলা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। পদ্ধতি বলতে যে পদ্ধতিগুলোর দ্বারা কাজ হচ্ছে চলে। কাজ বলতে ক্ষয়, বহন, সঞ্চয়, এই কার্য চলে। এই পদ্ধতি মূলত দুরকম: আবহবিকার এবং ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন বলতে নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এদের যে কাজ, এগুলো হচ্ছে পদ্ধতির মধ্যে পড়ছে। আর পর্যায় বলতে তিনটি পর্যায়কে ডেভিস ইন্ডিকেট করেছেন: যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং হচ্ছে বার্ধক্য অবস্থা। ক্ষয়চক্র বিভিন্ন রকমের হতে পারে। প্রধানত যে শক্তি সর্বাধিক কার্যকরী থাকে তার উপর ভিত্তি করে নামকরণগুলি করা হয়। যেমন নদীর ক্ষয়চক্র, বায়ুর ক্ষয়চক্র, যেটা মরুভূমি অঞ্চলে হয় বলে এটাকে মরু ক্ষয়চক্রও বলা হয়, কাস্ট ক্ষয়চক্র, সামুদ্রিক ক্ষয়চক্র, এরকম কয়েক রকম হয়। আমাদের সিলেবাসে পড়ার জন্য বলা আছে প্রথমের দুটি, নদীর ক্ষয়চক্র অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র এবং বায়ুর ক্ষয়চক্র, যেটাকে হচ্ছে মরু ক্ষয়চক্র বলা হচ্ছে। প্রথমে আমরা আলোচনা করব স্বাভাবিক ক্ষয়চক্র। 1899 খ্রিস্টাব্দে আমেরিকান ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন। স্বাভাবিক ক্ষয়চক্র বলতে মূলত নদীর কার্যের ফলে যে ক্ষয়চক্র সম্পন্ন হয় তাকেই হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র বলে। তো এই নদীর কাজের ফলে যে ক্ষয়চক্র হয় তাকে স্বাভাবিক ক্ষয়চক্রই বা বলা হয় কেন? কারণ হচ্ছে পৃথিবীর প্রায় সব জায়গায় নদীর কাজ দেখা যায়। উষ্ণ বা শীতল কিছু মরুভূমি অঞ্চল এবং
চির তুষারবৃত্ত মেরু অঞ্চল ছাড়া পৃথিবীর প্রায় সব জায়গায় নদীর কাজ দেখা যায় এবং পৃথিবীর যে ভূমিরূপগুলো আছে তার প্রায় 70% ভূমিরূপ নদীর কাজের ফলে সৃষ্টি হয়। অতএব নদীর কাজ হচ্ছে প্রধান এবং এটা বেশিরভাগ জায়গায় হয়, অতএব এটা একটা স্বাভাবিক ঘটনা। এই জন্য নদীর দ্বারা যে ক্ষয়চক্র তাকে হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। স্বাভাবিক ক্ষয়চক্র হওয়ার জন্য কতকগুলি পূর্ব শর্ত পূরণ হওয়া প্রয়োজন। প্রথমত, এলাকাটি হবে একটা ভূতাত্ত্বিক একক, অর্থাৎ এলাকাটি একই রকম, অর্থাৎ ভূতাত্ত্বিক দিক দিয়ে পুরো এলাকাটি একই রকম হবে। এখানে অন্তর্জাত প্রক্রিয়ায় ভূমির আকস্মিক উত্থান হবে। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে আমরা জানি, কোন প্রক্রিয়াগুলো তাও আমরা বিস্তারিত আলোচনা এর আগে করেছি। এই অন্তর্জাত প্রক্রিয়ায় ভূমির আকস্মিকভাবে উত্থান হবে। একটু ভালো করে লক্ষ্য করো, ডেভিসের মতে ভূমির যে উত্থান সেটা আকস্মিকভাবে হবে। পুরো অঞ্চলটা কঠিন এবং কোমল শিলা দিয়ে গঠিত হবে। যেহেতু নদীর কার্যের ফলে ক্ষয় বা সঞ্চয় চলবে বা নদীর কার্য প্রধান, সেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে হবে এবং কিছু নদী গোষ্ঠী সৃষ্টি হতে হবে এবং তার দ্বারা ক্ষয় হবে। ক্ষয় ধীর গতিতে চলবে, আর যখন ক্ষয় চলবে তখন ভূমিভাগ স্থিতিশীল অবস্থায় চলবে, অর্থাৎ ক্ষয় চলার সময় ভূমির নতুন করে উত্থান হবে না। এবং ক্ষয় যখন শেষ হবে বোঝা যাবে কিভাবে, ক্ষয়ের শেষে সমপ্রায় ভূমি যদি গঠিত হয় তাহলে হচ্ছে ক্ষয় চক্রটি শেষ হয়েছে বলে ধরা হবে। এরকম কয়েকটি পূর্ব শর্ত যদি পূরণ হয় তাহলেই হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র সংগঠিত হবে। স্বাভাবিক ক্ষয়চক্র তিনটে পর্যায়ের মধ্য দিয়ে হবে। প্রথম অবস্থা বা প্রথম পর্যায় যৌবন অবস্থা। এখানে কি হবে, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূমির আকস্মিকভাবে উত্থান হয়েছে, এই উত্থিত ভূমির উপর ক্ষয় শুরু হয়েছে। প্রথম পর্যায় হচ্ছে যৌবন অবস্থা। এই সময় কিছু অনুগামী নদী এবং উপনদী সৃষ্টি হবে। অনুগামী নদী কি, ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী যে নদীগুলো প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী। এরকম কিছু অনুগামী নদী এবং উপনদী সৃষ্টি হবে। এই নদীগুলো পরস্পরের সঙ্গে এমনভাবে যুক্ত হবে যে এটা দেখলে মনে হবে পাতা ছাড়া একটা ডালপালা যুক্ত গাছ, অর্থাৎ যে জল নির্গমন প্রণালীটা হবে এটা হচ্ছে বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী। এই রকম একটা নদী, প্রধান নদী বয়ে যাবে এবং তার বিভিন্ন দিক থেকে অনেক উপনদী এসে সূক্ষ্মকণে মিলিত হবে, যেটা দেখতে মনে হবে যে পাতা ছাড়া একটা অনেক শাখা প্রশাখা রয়েছে এরকম একটা গাছ। এই ধরনের জল নির্গমন প্রণালীকে বলা হচ্ছে বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী। এটা সৃষ্টি হবে। যৌবন অবস্থায় নিম্নক্ষয় বেশি হবে, পার্শ্বক্ষয় খুব কম হবে, যার ফলে দেখা যাবে যে নিম্নক্ষয়ের ফলে নদীর যে উপত্যকা এটা ভি আকৃতির উপত্যকায় পরিণত হবে, অর্থাৎ এরকম। অর্থাৎ নিম্নক্ষয় বেশি হচ্ছে, পার্শ্বক্ষয় কম হওয়ার জন্য উপত্যকাটা ইংরেজি ভি আকৃতির মতো হবে। কোনো কোনো অঞ্চলে জল অনেক উপর থেকে নিচে এসে পড়বে, অর্থাৎ জলপ্রপাত সৃষ্টি হতে পারে। এরকম বিভিন্ন জায়গায় জলপ্রপাত সৃষ্টি হবে। আর নদীর জলের সঙ্গে বাহিত যে নুড়ি বা পাথর তার অবঘর্ষের ফলে কি হবে, কোনো কোনো জায়গায় হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হবে, যেগুলোকে বলা হচ্ছে মন্থকূপ, যেগুলো নদী উপত্যকার তলায় প্রচুর পরিমাণে মন্থকূপ সৃষ্টি হবে। জলবিভাজিকা, অর্থাৎ দুটো নদীর জল যে উঁচু জায়গা দ্বারা আলাদা হয় তাকে বলা হয় জলবিভাজিকা। জলবিভাজিকা সেভাবে স্পষ্টভাবে বোঝা যাবে না। তো এরকম কয়েকটা ভূমিরূপ বা কয়েকটা বৈশিষ্ট্য যৌবন অবস্থায় দেখা যাবে। এরপর পরিণত অবস্থায়
উপনীত হবে। ওই সময় দেখা যাবে যে জলবিভাজিকা অর্থাৎ দুটো নদীর জল যে উঁচু জায়গা দ্বারা আলাদা হয়েছে সেটা পরিষ্কারভাবে চিহ্নিত করা যাবে। নদীর গতিবেগ হ্রাস পায়, কারণ ভূমির উচ্চতা হ্রাস পেয়েছে, ফলে নদী আগের যে গতি সেই গতি থাকে না। এর ফলে কি হয়, নদী সামনে যদি কোনো কঠিন শিলা থাকে তাকে এড়িয়ে আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। অর্থাৎ এই সময় দেখা যাবে যে বিভিন্ন অংশে প্রচুর নদী বাঁক সৃষ্টি হতে পারে। নদীর যে জল সেটা বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হবে, পুরো নদীর জল ওই নদীর উপত্যকা দিয়ে বয়ে যেতে বা নদীর খাদ দিয়ে বয়ে যেতে পারবে না। কি হবে, পাশাপাশি অঞ্চলে এই জল ছড়িয়ে পড়বে এবং এই জলের মধ্যে যে পলি আছে সেই পলি পাশাপাশি অঞ্চলে জমা হয়ে প্লাবন ভূমি সৃষ্টি হবে। প্লাবন ভূমি কিভাবে হয় আমরা আগে ভালোভাবে পড়েছি। আর নদীর যে ঢাল সেটা প্রায় পর্যায়িত নদী ঢালে পরিণত হবে। দুটো ছবি দেওয়া আছে, পরপর একটু লক্ষ্য করো। নিচেরটা পর্যায়িত নদী ঢাল, অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর যে ঢাল এটা হচ্ছে একেবারে একটা নির্দিষ্ট ঢালে বয়ে গেছে, এটাকে বলা হচ্ছে পর্যায়িত নদী ঢাল। কিন্তু পরিণত অবস্থায় বলা হচ্ছে যে পর্যায়িত নয়, প্রায় পর্যায়িত নদী ঢাল, অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত দেখা যাবে যে নদীর যে ঢাল এটা খুব বেশি পার্থক্য থাকবে না। আর যৌবন অবস্থায় যে জলপ্রপাতগুলো দেখা যাচ্ছিল সেই জলপ্রপাতগুলো ধীরে ধীরে অবলুপ্তি হবে। এরকম কয়েকটা বৈশিষ্ট্য বা ভূমিরূপ পরিণত অবস্থা দেখা যাবে। এরপরে চলে যাব শেষ অবস্থা, বার্ধক্য অবস্থা। যখন ভূমির উচ্চতা অনেক হ্রাস পেয়েছে, ফলে নদীর গতিবেগ খুব ধীর। এর ফলে কি হয়েছে, নদী আর ক্ষয় করতে পারছে না, কেবলমাত্র উপাদানগুলো কিছু বহন করছে এবং বেশিরভাগ অঞ্চলে সঞ্চয় করে যাচ্ছে। ওই সময় দেখা যাবে যে কোনো কোনো জায়গায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হবে। নদী যে আঁকা বাঁকা পথ, সেই আঁকা বাঁকা পথ এড়িয়ে অনেক সময় সোজা পথে প্রবাহিত হবে, যার ফলে কি হবে, অবশিষ্ট যে অংশটা সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ রূপে অবস্থান করবে। এটাও আমরা মাধ্যমিকে পড়েছি। জলবিভাজিকা অবলুপ্ত হবে, কারণ কি পুরো অঞ্চলটা প্রায় সমভূমিতে পরিণত হয়েছে। এর ফলে জলবিভাজিকা সেভাবে আর দেখা যাবে না বা জলবিভাজিকা অবলুপ্ত হবে। নদীর যে ঢাল এটা পর্যায়িত নদী ঢালে পরিণত হবে, অর্থাৎ উৎস থেকে একেবারে মোহনা পর্যন্ত একই ঢালে নদী বয়ে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এখানে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন সৃষ্টি হবে, অর্থাৎ পুরো অঞ্চলটা সমুদ্রের যে জলতল সেই জলতলের উচ্চতায় পৌঁছে যাবে, অর্থাৎ একটা সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন সৃষ্টি হবে। এই পেনিপ্লেনের মাঝে দেখা যাবে ছোট ছোট টিলা মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, যেগুলোকে বলা হবে মোনা ডোনা। তাহলে বার্ধক্য অবস্থা, যেটা স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়, সেখানে যে গুরুত্বপূর্ণ ভূমিরূপ দুটো সৃষ্টি হবে, একটা হচ্ছে পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি, এবং তার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে যে ছোট ছোট টিলা বা পাহাড়, এটাকে বলা হবে মোনাডোনা। তো এইভাবে যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থার মাধ্যমে উত্থিত ভূমিরূপ পুনরায় আবার তার পূর্বেকার উচ্চতায় পৌঁছে যাবে। আবার একই রকম ঘটনা চলবে, আবার আকস্মিকভাবে ভূমির উত্থান হবে অন্তর্জাত প্রক্রিয়ায়, এরপর আবার হচ্ছে ক্ষয় চলবে, আবার এই একই ঘটনা চলবে। এটাই হচ্ছে উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র। খুব গুরুত্বপূর্ণ একটা মডেল এটা, কিন্তু এর কয়েকটি ত্রুটি পরবর্তী সময়ে কয়েকজন ভূবিজ্ঞানী উপস্থাপন করেছেন। এখানে একটু দেখে নাও, বিভিন্ন পর্যায়ে অর্থাৎ যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থায় নদীর যে খাত তার যে পরিবর্তন সেটা দেখা যাচ্ছে। যৌবন অবস্থায় দেখা যাচ্ছে নিম্নক্ষয় বেশি, যার ফলে পার্শ্বক্ষয়
কম হয়েছে, ভি আকৃতি। পরের পর্যায়ে দেখা যাচ্ছে যে পার্শ্বক্ষয় একটু বেশি হয়েছে, আর বার্ধক্য অবস্থায় দেখা যাচ্ছে পার্শ্বক্ষয় সর্বাধিক, নিম্নক্ষয় একেবারে কম। আচ্ছা, যে বিষয়টাতে ছিলাম, কয়েকজন ভূবিজ্ঞানী পেইঙ্ক, হ্যাক, ক্রিকনে, ইনারা এই স্বাভাবিক ক্ষয়চক্রের কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করেছেন। প্রথমত, আকস্মিক উত্থান। ডেভিসের মতে ভূমির উত্থান আকস্মিকভাবে হয়, কিন্তু আমরা পড়েছি যে সবসময় ভূমির উত্থান আকস্মিকভাবে হয় না। অগ্নুৎপাতের ফলে কিংবা ভূমিকম্পের ফলে ভূমির উত্থান আকস্মিকভাবে হতে পারে, কিন্তু পাত সঞ্চালন এর ফলে ভূমির উত্থান আকস্মিকভাবে হবে না। অর্থাৎ এই যে ভূমির উত্থান আকস্মিকভাবে হয়, এই কথাটার মধ্যে সামান্য ত্রুটি রয়েছে। এবং ডেভিস এও বলেছিলেন যে যখন উত্থান চলবে তখন আর কোনো ক্ষয় হবে না, সেটাও ঠিক বলে মনে হয় না। এই উত্থান শেষে যে ক্ষয় হবে, এই কথাটা অনেকটা ত্রুটিপূর্ণ বলে অনেকের মনে হয়েছে। বিভিন্ন পর্যায়ে অর্থাৎ যৌবন, পরিণত, বার্ধক্য অবস্থা, এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় ভূমিভাগ স্থিতিশীল থাকতে হবে, যা ডেভিস বলেছেন। কিন্তু এত দীর্ঘ সময় ধরে ভূমিভাগ স্থিতিশীল থাকা সম্ভব নয়। আর খুব দীর্ঘ সময়ের কথা বলেছেন, এটা অনেকে ত্রুটিপূর্ণ মনে হয়েছে। কিন্তু ত্রুটি থাকলেও ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের যে ধারণা, এটা ভূগোলের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ধারণা। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে অংশ, মরুভূমি অঞ্চলের যে ক্ষয়চক্র, যেটাকে বলা হচ্ছে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র বা মরুচক্র। এক্ষেত্রে আমরা উইলিয়াম মরিস ডেভিস যে ধারণাটা দিয়েছেন, সেটাই আমরা আলোচনা করব। 1905 সালে, অর্থাৎ কয়েক বছর পরে, তিনি শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ধারণা দেন। শুষ্ক অঞ্চল বলতে আমরা জানি যে মরুভূমি অঞ্চল, চারিদিকে বালি আর বালি, দুটো একটা করে কাঁটা জাতীয় গাছ, জনপ্রাণী নেই, মাঝে মধ্যে দেখা যাবে যে হচ্ছে উট, মরুভূমির জাহাজ বলা হচ্ছে, এদিক ওদিক দেখা যাবে। তো এরও কয়েকটা পূর্ব শর্তের কথা বলা হয়েছে। প্রথমত, পুরো অঞ্চলটা হবে একটা পর্বত বেষ্টিত নিম্ন সমভূমি, অর্থাৎ চারিদিকে পর্বত ঘিরে থাকা একটা নিম্ন সমতল ভূমি। ক্ষয়ের শেষ সীমায় থাকবে হ্রদ বা প্লায়া। স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমায় থাকে সমুদ্রতল, আর এখানে বলা হয়েছে যে ক্ষয়ের শেষ সীমায় থাকবে হচ্ছে হ্রদ বা হচ্ছে প্লায়া। প্লায়া কি? প্লায়া হচ্ছে মরুভূমি অঞ্চলের যে হ্রদগুলো, সেগুলোকে হচ্ছে প্লাবনাক্ত জলের হ্রদ, মূলত এগুলোকে প্লায়া বলা হয়। পুষ্কর হ্রদের একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে চারিদিকে পর্বত বেষ্টিত সমতল ভূমির মাঝে একটা হচ্ছে প্লায়া। বৃষ্টিপাত খুব কম হবে, বৃষ্টিপাত মোটামুটি 25 সেমির কাছাকাছি, একেবারে যে হবে না তা না, বৃষ্টিপাত হবে 25 সেমির মতো। আর যখন বৃষ্টিপাত হবে সে সময় কিছু অস্থায়ী নদীর সৃষ্টি হতে হবে। মরু অঞ্চলে যে ক্ষয়চক্র বা শুষ্ক অঞ্চলের যে ক্ষয়চক্র, এখানে দুটো শক্তি কার্যকরী ভূমিকা নেয়, একটা হচ্ছে বায়ু প্রবাহ এবং হচ্ছে নদী। এদের যৌথ প্রক্রিয়া ক্ষয় হচ্ছে চলবে। এরকম একটা এলাকার কথা বলা হয়েছে যে পর্বত বেষ্টিত একটা নিম্ন সমতল ভূমি, মাঝে হচ্ছে প্লায়া থাকবে। এই হচ্ছে মরু ক্ষয়চক্রের কয়েকটা পূর্ব শর্ত। ঠিক একই রকম ভাবে স্বাভাবিক ক্ষয়চক্রে যেরকম 3টে পর্যায়ের মধ্য দিয়ে ভূমির বিবর্তন হয়েছিল, ঠিক এখানেও একই রকম ভাবে যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে ভূমির বিবর্তন হবে। যৌবন অবস্থায় দেখা যাবে যে কিছু অস্থায়ী অনুগামী নদী বা র্যাভাইন সৃষ্টি হয়েছে। অস্থায়ী বলা হচ্ছে কেন? কারণ মরুভূমি অঞ্চলে যখন বৃষ্টিপাত হবে ওই সময় নদীগুলো থাকবে, অস্তিত্ব থাকবে, আর যখন বৃষ্টিপাত হবে না তখন নদীগুলোর যে অস্তিত্ব থাকবে না, কেবলমাত্র নদী খাতগুলো শুষ্ক অবস্থায় পড়ে থাকবে। তাহলে এখানে কিছু অস্থায়ী অনুগামী নদীর সৃষ্টি হবে। এই নদীগুলো
প্রচুর পরিমাণে উপাদান বহন করে নিয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আবহবিকারের ফলে বহু চূর্ণ বিচূর্ণ উপাদান রয়েছে, সেই উপাদানগুলো বহন করে নিয়ে যেয়ে কিছুটা যাওয়ার পর সেগুলো জমা করে পলি শঙ্কু বা পলল বেজনী সৃষ্টি করবে। এরপরে দেখা যাবে যে নদীকে আর দেখা যাচ্ছে না, পলি শঙ্কু বা পলল বেজনীর মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। আর প্রবাহিত হয়ে কোথায় যাবে? প্রবাহিত হয়ে গিয়ে নিচে যে প্লায়া রয়েছে, মরুভূমি অঞ্চলের যে হ্রদ, সেই প্লায়া হ্রদ সৃষ্টি হবে বা ওখান পর্যন্ত জল পৌঁছে যাবে। এবারে ছবিটা লক্ষ্য করো, একটা পর্বত বেষ্টিত নিম্ন সমতল ভূমি, কিছু অস্থায়ী নদীর সৃষ্টি হয়েছে, কিছু অস্থায়ী নদীর সৃষ্টি হয়েছে। এই অস্থায়ী নদীগুলোকে বলা হচ্ছে র্যাভাইন। বৃষ্টিপাতের ফলে জল যখন বয়ে নিয়ে যাচ্ছে, জলের সঙ্গে প্রচুর পরিমাণে আবহবিকারজাত উপাদানগুলো বয়ে নিয়ে যাচ্ছে। কিছুটা বয়ে নিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে এগুলো জমা করবে, জমা করে পলল বেজনী সৃষ্টি করবে। নদীটা আর দেখা যাচ্ছে না, মানে নদীর জল আর দেখা যাচ্ছে না। এই জল পলল বেজনীর মধ্য দিয়ে গিয়ে মাঝে যে প্লায়া রয়েছে সেখানে জল পৌঁছে যাবে। তাহলে যৌবন অবস্থায় এই ঘটনাগুলো ঘটবে বা এই ভূমিরূপগুলো সৃষ্টি হবে। এর ফলে কি হবে? ক্ষয়ের যে নিম্ন সীমা, ক্ষয়ের নিম্ন সীমা কিছুটা পরিবর্তন হবে। কারণ হচ্ছে প্লায়া হ্রদ সৃষ্টি হয়েছে, যার ফলে ক্ষয়ের নিম্ন সীমা কিছুটা পরিবর্তন হয়েছে। আর নদীগুলো উৎসের দিকে ক্ষয় চলতে থাকবে, যে ক্ষয়টাকে বলা হচ্ছে মস্তক ক্ষয়। এই মস্তক ক্ষয় এই সময় চলবে এবং বিভিন্ন জায়গায় বালিয়াড়ি সৃষ্টি হবে। তাহলে যৌবন অবস্থায় এরকম কয়েকটা ভূমিরূপ বা এরকম কয়েকটা ঘটনা ঘটবে। এর পরের পর্যায়ে পরিণত অবস্থা। পরিণত অবস্থায় দেখা যাবে যে মধ্য উপত্যকা সম্প্রসারিত হয়েছে। কেন না? প্রচুর পরিমাণে ক্ষয়জাত উপাদান জমা হয়েছে, জমা হয়ে যাওয়ার ফলে মধ্যবর্তী যে উপত্যকা সেটা সম্প্রসারিত হয়েছে। প্লায়া আর দেখা যাচ্ছে না, সেটা সমতল ভূমিতে পরিণত হয়েছে। এটাকে বলা হবে প্লায়া সমভূমি। তাহলে প্লায়া সমভূমির সৃষ্টি হবে। কোন কোন জায়গায় পেডিমেন্ট বা বাজাদা সৃষ্টি হবে। পেডিমেন্ট হচ্ছে 1882 সালে জি.কে. গিলবার্ট পেডিমেন্ট নামকরণ করেছেন। কোনো একটা জায়গায় মরুভূমি অঞ্চলে যদি টিলা থাকে, ওই জায়গায় ক্ষয়ের ফলে যে পাদদেশ বরাবর সমতল ভূমি সৃষ্টি হয়, এটাকে বলা হয় পেডিমেন্ট। তাহলে পেডিমেন্ট হচ্ছে ক্ষয়ের ফলে সৃষ্ট একটা সমতল ভূমি। আর এই ক্ষয়জাত উপাদানগুলো তার পরবর্তী অংশে অর্থাৎ তার নিচে গিয়ে জমা হয়, জমা হয়ে যে সমতল ভূমি সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে বাজাদা। তাহলে বাজাদা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। আর পেডিমেন্টের উপরে ইনসেল বার্জ থাকে, সেটা কি পরে আসছে। তাহলে পেডিমেন্ট হচ্ছে ক্ষয়জাত সমভূমি আর বাজাদা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, এবং তাদের পরবর্তী অংশে হচ্ছে থাকে প্লায়া নামে লবণাক্ত জলের হ্রদ। যৌবন অবস্থায় আমরা দেখেছিলাম যে নদীর মস্তক ক্ষয় হচ্ছিল। এই মস্তক ক্ষয়ের ফলে কি হয়, যে একটি নদী আরেকটা নদীকে গ্রাস করে ফেলে। অর্থাৎ আগের ছবিতে দেখা যাচ্ছিল যে দুদিকে দুটো নদী, তো মস্তকের দিকে ক্ষয়ের ফলে দেখা গিয়েছে যে নদীগুলো জুড়ে গেছে। এটাকে বলা হচ্ছে নদী গ্রাস। জলবিভাজিকা আর নেই, জলবিভাজিকা বিলুপ্ত হয়েছে, কারণ পুরো অঞ্চলটা প্রায় সমতল ভূমিতে পরিণত হয়েছে, মানে পুরোপুরি সমভূমি না। উচ্চতা হ্রাস পাওয়ার ফলে কি হয়েছে, জলবিভাজিকা আর সেভাবে দেখা যাচ্ছে না, জলবিভাজিকা বিলুপ্ত হয়েছে। আর ক্ষয়ের সীমানা অনেকটা হ্রাস পেয়েছে, কারণ উঁচু যে অংশ তার উচ্চতা কমে গেছে, আর তলদেশে যে প্লায়া হ্রদ ছিল তার উচ্চতাটা কিছুটা বেড়ে গেছে, যার ফলে ক্ষয়ের যে সীমানা সেই সীমানা অনেকটা হ্রাস পেয়েছে। আর এই সময় বায়ুর কার্য বৃদ্ধি পাবে। বায়ুর কার্যের ফলে কতকগুলো ভূমিরূপ সৃষ্টি হবে, যেমন ইয়ারদান,
ইয়ারদাং কি মাধ্যমিকে আমরা পড়েছি, বিস্তারিত আর যাচ্ছি না। জুইগেন এবং হচ্ছে গৌড় বা গারা, ব্যাঙের ছাতার মতো যে ভূমিরূপ বা এর কার্যের ফলে সৃষ্টি হয়, এই ভূমিরূপগুলো সৃষ্টি হবে। তাহলে পরিণত অবস্থায় এরকম কয়েকটা ভূমিরূপ বা এরকম কয়েকটা ঘটনা ঘটবে। এরপরে শেষ অবস্থা অর্থাৎ বার্ধক্য অবস্থা। বার্ধক্য অবস্থাতে দেখা যাবে যে পুরো অঞ্চলটি একটা সমপ্রায় ভূমি বা প্রায় সমভূমিতে পরিণত হয়েছে। একে ডেভিস নামকরণ করেছেন পেডি প্লেন। আগে আমরা পড়েছিলাম পেনি প্লেন। এখানে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমপ্রায় ভূমি বা সমতল ভূমি সৃষ্টি হয়েছে একে বলা হয় পেডি প্লেন। আর এই পেডি প্লেনের মাঝে ছোট ছোট টিলা মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, একে বলা হবে ইনসেলবাচ। ইনসেলবাচ এটা একটা জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে আইল্যান্ড হিল, মানে দ্বীপের মতো যে পাহাড় তাকে ইনসেলবাচ বলা হয়। পাসার্জ বলে একজন ভূবিজ্ঞানী তিনি এই নামকরণ করেন, একে বার্নহাটও বলা হয়। বার্নহাট আরো একজন ভূবিজ্ঞানী, তার নাম অনুযায়ী একে বার্নহাটও বলা হয়। তাহলে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমতল ভূমি সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে পেডি প্লেন, এবং এর মাঝে যে ছোট ছোট টিলা মাথা তুলে দাঁড়িয়ে থাকবে তাকে বলা হচ্ছে ইনসেলবাচ বা বার্নহাট। আর কি হবে, এই সময় পুরো অঞ্চল প্রায় সমভূমি, যার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বায়ুর কাজের ফলে বালিয়াড়ি সৃষ্টি হবে। এরকম বালিয়াড়ি বিভিন্ন জায়গায় দেখা যাবে। আর বায়ুর কাজের ফলে কোনো কোনো জায়গায় দেখা যাবে যে বায়ু তাড়িত গর্ত, যেটাকে বাফেলো হোল বা মহিষ জোলা বলা হচ্ছে, এরকম কিছু বায়ু তাড়িত গর্ত সৃষ্টি হবে। শুষ্ক অঞ্চলের যে ক্ষয়চক্র, তিনটি পর্যায়ে ছবিগুলো পাশাপাশি রাখা হয়েছে, নিজের হাতে আঁকা ছবিগুলো তোমরাও এভাবে হাতে এঁকে দেখাবে যে যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং বার্ধক্য অবস্থায় কিভাবে ভূমির বিবর্তন হচ্ছে। এরও কয়েকটা ত্রুটি বিভিন্ন ভূবিজ্ঞানী উপস্থাপন করেছেন। তাদের মতে যে উত্তর আমেরিকা এবং এশিয়াতে এটা প্রযোজ্য হলেও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা বা অস্ট্রেলিয়াতে এই ধরনের ক্ষয়চক্র সম্ভব নয়। আর বার্ধক্য অবস্থায় যে সমপ্রায় ভূমির কথা বলা হয়েছে, পেডি প্লেনের কথা বলা হয়েছে, এটা বাস্তবে সেভাবে পরিলক্ষিত হয় না বলে অনেকে মত। তো এই ছিল মরু ক্ষয়চক্র। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রায়ই পড়ে, পেনিপ্লেন এবং পেডিপ্লেনের মধ্যে পার্থক্য। আশা করি নিজেরাই পারবে। প্রথমে সংজ্ঞাটা বলবে যে পেনিপ্লেন হলো স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট বৈচিত্র্যহীন সমভূমিকে পেনিপ্লেন বলা হচ্ছে। আর পেডিপ্লেন মরু ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট বিস্তীর্ণ সমভূমিকে বলা হচ্ছে পেডিপ্লেন। নামকরণ কিভাবে হয়েছে, এটা প্রায় সমভূমি পেনি প্লেন, প্রায় সমভূমি, আর এটা পেডি প্লেন, পেডি মানে হচ্ছে পাদদেশ, পাদদেশীয় সমভূমি। সৃষ্টির প্রক্রিয়া, পেনিপ্লেন সৃষ্টির জন্য মূলত নদী কার্যকরী ভূমিকা নেয়, এর পাশাপাশি আবহবিকারও ভূমিকা নেয়। আর পেডিপ্লেনের ক্ষেত্রে বায়ু প্রবাহ, জলধারা মানে নদী এবং হচ্ছে আবহবিকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জলবায়ু অঞ্চল, পেনিপ্লেন সৃষ্টি হয় আর্দ্র জলবায়ু অঞ্চলে, আর পেডিপ্লেন সৃষ্টি হয় শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে সৃষ্টি হয়। অবশিষ্ট যে উচ্চভূমি, পেনিপ্লেনের ক্ষেত্রে একে বলা হয় মোনাডোনক, আর পেডিপ্লেনের ক্ষেত্রে একে বলা হয় ইনসেলবাচ বা বার্নহাট। এরকম আরো একটা পার্থক্য তোমরা নিজেরাই পারবে, আলোচনার মধ্যেই বেশিরভাগটা টাচ করে এসেছি, যে স্বাভাবিক ক্ষয়চক্র এবং হচ্ছে মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য। এটাও খুব গুরুত্বপূর্ণ, একটু চেষ্টা করো, তোমরা নিজেরাই পারবে। এখানে আর ছোট প্রশ্ন আলোচনা করছি না, কারণ তোমাদেরকে মডেল সেট দিয়েছি, মডেল সেটে প্রচুর প্রশ্ন রয়েছে, ছোট প্রশ্ন এবং তার উত্তর রয়েছে।
সেটা তোমরা দেখো, ওটা দেখলেই হবে। বড় প্রশ্ন ওখানে পাবে, তবুও আমি কয়েকটা প্রশ্নের কথা একটু বলে দিই। ক্ষয়চক্র বলতে কি বোঝায়? স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কি বোঝো? নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় কেন? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন অবস্থায় সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, কিংবা যে কোনো পর্যায়ের কথা বলা যেতে পারে, যে পরিণত অবস্থায় বা বার্ধক্য অবস্থায় ভূমিরূপগুলো আলোচনা করো, বা একসঙ্গেও পড়তে পারে যে স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো। আচ্ছা, মরু ক্ষয়চক্রের বিভিন্ন অবস্থায় সৃষ্ট ভূমিরূপগুলো বর্ণনা করো। ওখানে আলাদা করে পড়তে পারে যে ইনসেল বার্চ এবং পেডিপ্লেন কি, আলাদা করে প্রশ্ন থাকতে পারে। পেডিপ্লেন এবং প্যানপ্লেনের মধ্যে পেনিপ্লেনের মধ্যে পার্থক্য, পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য, আর স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য, এরকম প্রশ্নগুলো তোমরা পড়ো। এই পর্যন্ত থাক। একটু রয়ে গেল এই চ্যাপ্টারতে, সেটা হচ্ছে যে স্বাভাবিক ক্ষয়চক্র বা ক্ষয়চক্রের যে বাধা বা বিঘ্ন, এটা সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকো। ঠিক আছে।